আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গুপ্ত একটি দলের নেতারা জালেম রূপে আবির্ভূত হয়েছে। বরিশাল ও ফরিদপুরের জনসভায় তারেক রহমান। ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করার ঘোষণা। ভোটে জয়ী হলে জাতীয় সরকার গঠন করবে জামাত। কুড়িগ্রাম, লালমনিরহাট ও টাঙ্গাইলের সমাবেশে ডাক্তার শফিকুর রহমান। তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনৈতিক কেন্দ্রস্থল। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোনো সংশয় নেই, খুলনায় স্বরাষ্ট্র উপদেষ্টা। লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিলসহ ব্যবসায়ী জামায়াত নেতা আটক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গুপ্ত একটি দলের নেতারা জালেম রূপে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশাল ও ফরিদপুরে আলাদা নির্বাচনী জনসভায় তিনি বলেন, গুপ্ত সংগঠনটি নিজেদের পক্ষে ভোটের ফল নিতে ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। দেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনায় গেলে ফরিদপুরকে বিভাগ এবং বরিশাল ভোলায় সেতু নির্মাণের কথা বলেন তারেক রহমান। জানান, আগামীতে দেশ চলবে জনগণের ইচ্ছা ও মতামতের ভিত্তিতে। মনিরুজ্জামানের ক্যামেরায় ফরিদপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। দক্ষিণাঞ্চল সফরের শেষ নির্বাচনী জনসভায় অংশ নিতে বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে বরিশালের বেলস পার্ক মাঠে আসেন বিএনপি প্রধান। তারেক রহমান, তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ 2 দশক ধরে দলের প্রাণভ্রমরাকে কাছে পাওয়ার প্রতীক্ষার অবসান হয় বিএনপি নেতাকর্মীদের। নেতা আছে, বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন নেতা আছে। নির্ধারিত সময়ের আগেই বরিশাল বিভাগের 6 জেলা থেকে আসা নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে বেলস পার্ক মাঠ জনসমুদ্রে পরিণত হয়। তারেক রহমান বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন সময় এসেছে দেশ পুনর্গঠনের। যারা শহীদ হয়েছে, যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে, এই মানুষগুলোর আত্মত্যাগের মর্যাদা যদি দিতে হয়, তাহলে অবশ্যই আমাদের দেশকে পুনর্গঠন করতে হবে। তাহলে অবশ্যই আমাদেরকে গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে হবে, এবং গণতন্ত্রের ভিত্তিকে যদি মজবুত করতে হয়, তাহলে প্রিয় ভাই বোনেরা, জনগণের সমর্থন ছাড়া সেটি করা সম্ভব নয়, জনগণের অংশগ্রহণ ছাড়া সেটি করা সম্ভব নয়। এবং জনগণের অংশগ্রহণ মানে 12 তারিখ সকাল থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে আপনাদের এই অধিকার কেউ যাতে ছিনিয়ে যেতে না পারে। জামাত ইসলামের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গুপ্ত একটি দল নারী সমাজকে অন্ধকার যুগের দিকে ঠেলে দিতে চায়। মিথ্যাবাদী প্রতারক এই দলটিকে প্রতিহত করতে হবে। আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি, এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। যে ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা। জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান বলেন, গুপ্ত দলের নেতাদের নেতৃত্বে ব্যালট পেপার ছাপিয়ে নির্বাচনের ফলাফল তাদের পক্ষে নেয়ার ষড়যন্ত্র করছে। নির্বাচনের আগেই তো আপনারা জাল ব্যালট পেপার শুনলাম, খবরে দেখলাম ছাপাচ্ছে। নির্বাচনের আগেই তো দেখলাম আপনাদের লোকজন এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে, মা বোনদের বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে। প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছে, অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে? পারে না তারা প্রিয় ভাই বোনেরা।
বরিশালের এই সমাবেশের মধ্য দিয়ে মূলত বিভাগীয় পর্যায়ের সমাবেশ শেষ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রত্যেকটি সমাবেশে তিনি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন তাদের প্রত্যাশা, প্রাপ্তি, অপ্রাপ্তির কথা। পাশাপাশি দেশ গঠনে বিএনপির পরিকল্পনার কথাও তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রতিশ্রুতি জনগণের মধ্যে কতটা আস্থা সঞ্চার করতে পেরেছে তার প্রমাণ পাওয়া যাবে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, এমনটাই মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। পরে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। ফরিদপুরের পাশাপাশি মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার ধানের শীষের প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে জনসভায় যোগ দিলে নির্বাচনী সভাটি মহাসমাবেশে পরিণত হয়। তারেক রহমান ফরিদপুর বিভাগ বাস্তবায়ন সহ এ অঞ্চলের উন্নয়নে তার দলের নানা পরিকল্পনা তুলে ধরেন। আমাদেরকে খাল খনন করতে হবে, আমাদেরকে নতুন স্কুল কলেজ তৈরি করতে হবে, আমাদেরকে মিল কারখানা তৈরি করতে হবে, আমাদেরকে খাল কাটতে হবে, আমাদেরকে নতুন নদী খনন করতে হবে, আমাদেরকে কৃষকদের সুবিধার জন্য হিমাগার তৈরি করতে হবে আমাদেরকে। তারেক রহমান বলেন, ৭১-এর স্বাধীনতা বিরোধী শক্তি যারা মা বোনের সম্মানহানি করেছিল তাদেরকে দেশের জনগণ কখনোই গ্রহণ করবে না। মইনুল আহসান, এটিএন বাংলা, ফরিদপুর। কোনো বাধাই বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কুড়িগ্রামে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ভোটে জয়ী হলে দলীয় নয় জাতীয় সরকার গঠন করবে জামাত। জানান, নতুন বাংলাদেশ হবে সবার, কারো জমিদারি মেনে নেবে না জনগণ। পরে লালমনিরহাট ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেন তিনি। বলেন, এবারে নির্বাচন হবে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেশব্যাপী প্রচারণায় অংশ নিতে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এতে জেলার 4 আসনের নেতাকর্মীরা অংশ নেন। প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামায়াতের আমির। শাপলাকলি তুলে দেন কুড়িগ্রাম 2 আসনে এনসিপির প্রার্থীর হাতে। এ সময় শফিকুর রহমান বলেন, নদী শাসনের নামে 54 বছরে ব্যাপক লুটপাট হওয়ায় কুড়িগ্রাম অবহেলিত, অনুন্নত। জানান, এমন বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে বঞ্চিতদের অধিকার আদায়ে রাস্তায় নেমে মিছিল করতে হবে না। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। নির্বাচনে জয়লাভ করলে জাতীয় সরকার গঠন করার কথা জানান জামায়াতের আমির। আমরা কোন দলীয় সরকার কায়েম করতে চাই না, আমরা কোন পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না, আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। বাংলাদেশের কোনো বিদেশি প্রভু থাকবে না জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশে কারো জমিদারিও মেনে নেওয়া হবে না। যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। বাধা মানবো না, ইনশাআল্লাহ বাধা মানবো না। কোন বাধাই এবার জনতার বিজয় আর ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। কুড়িগ্রামে সমাবেশ শেষে লালমনিরহাটের হাতীবান্দার ডালিয়া পয়েন্টে আয়োজিত জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বলেন, 12 ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন। যারা জাতির সাথে দুঃখবাদী করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে, এদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন। এই নির্বাচনে এদেরকে বলতে হবে, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এখন রাজনীতির ময়দান থেকে সরে যাও। রাজনীতির নাম ব্যবসা নয়, রাজনীতির নাম চাঁদাবাজি নয়, রাজনীতির নাম মানুষকে কষ্ট দেওয়া নয়, রাজনীতির নাম আমার মায়ের গায়ে হাত দেওয়া নয়। পরে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জনসভায় যোগ দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন। এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘুরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। ভুলে যান, সেদিনের কবর রচনা হয়ে গেছে। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন এখন আর নাই। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করে চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার জানান জামায়াতের আমির। যাতে বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা। আমরা বলেছিলাম আমাদের
এদিকে নির্বাচনী জনসভায় অংশ নিতে কাল নাটোর যাচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিন সন্ধ্যায় নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। সমাবেশ উপলক্ষে কলেজ মাঠে মঞ্চ তৈরি সহ চলছে সব প্রস্তুতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ৮ দিন। শেষ সময়ে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। একই সাথে চলছে গণসংযোগ উঠোন বৈঠক। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেশে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। নানা জল্পনা তর্ক বিতর্ক এরই মধ্যে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর গণভোটের কারণে এবারের নির্বাচন কিছুটা ব্যতিক্রম। প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম সারা দেশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 5 আসনে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মন্তব্য করেন, সারা দেশে দাড়িপাল্লার জোয়ার দেখে বিএনপির নেতাকর্মীরা এলোমেলো কথা বলতে শুরু করেছে। আমরা মনে করি বিএনপি বঙ্গভবন ইন্ডিয়ার সাথে প্যাকেজ প্রদান করে জামাত ইসলামীর ইমেজ ধ্বংস করার সাইবার অ্যাটাক শুরু করেছে। ঠাকুরগাঁও 1 আসনের নারাগণ ইউনিয়নের কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা মাঠে পথসভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যে দলের নেতাকর্মীরা নারীদের সম্মান দিতে জানে না, তারা ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন যে মায়ের পায়ের তলে বেশ সেই মা বন্ধুদের জন্য ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটি কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনদিন ভেস্তে যেতে পারবো? আগামী নির্বাচনে নারী সমাজ জামায়াতকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোরের নলডাঙ্গার 3 মোহনী বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। এদিকে নাটোরের দলীয় ইশতেহার ঘোষণা করেছে 11 দলীয় জোট সমর্থিত জামাতে ইসলামী। সকালে শহরের মাদ্রাসা মোড়ে নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন জেলা জামায়াতের নায়েবে আমির ও নাটোর 2 আসনের দাড়িপাল্লা প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। ঝালকাঠিতে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ঝালকাঠি 2 আসনে জামায়াতের প্রার্থী শেখ নিয়ামুল করিম শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গণসংযোগ করেন একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদ। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের নাককাটিতলা এলাকায় শিবগঞ্জ উপজেলায় নির্বাচনী সভা করেন বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া। এ সময় জামাতের 30 জন কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ঝিনাইদহ 1 আসনে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়া নড়াইল 1 আসনে প্রচারণা চালিয়েছেন সদর উপজেলার সুভারগোপে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার কোনো সংশয় দেখছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। খুলনায় বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি একথা জানান। বলেন, এবারই প্রথম অনেক আগে থেকে 1 লাখ সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর 8.25 লাখ সদস্য নির্বাচনে মোতায়েন থাকবে। নির্বাচনকালীন জন্য 7 দিন, ইলেকশনের আগে 4 দিন, ইলেকশনের দিন এবং ইলেকশনের পরে 2 দিন। এবারের মতো আধুনিক প্রযুক্তি কোনো সময় ব্যবহার হয়নি, আর এবারের মতো এত সংখ্যক ফোর্সও কোনোদিন ব্যবহার হয়নি, আর এবারের মতো এত আগে সব ফোর্সও ডিপ্লয় হয়নি। বাহিনী অনেক, প্রতিটা কেন্দ্রে সিসিটিভি থাকবে, বডি ক্যাম থাকবে, তারপরে আপনার ডগ স্কোয়াড থাকবে, ড্রোন থাকবে, মানে কোনো কিছুর অভাব নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে এবং থাকবে।
লক্ষ্মীপুরে ভোটের 6টি অবৈধ সিল সহ ব্যবসায়ী সোহেল রানা ও জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক সোহেলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমি বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে সদর থানার এসআই হুমায়ুন কবির বাদী হয়ে দুইজনের নামে মামলা দায়ের করেন। সোহেল সদর উপজেলার টুমচর গ্রামের বাসিন্দা এবং শহরের পুরাতন আদালত সড়কের মারিয়াম প্রিন্টার্সের স্বত্বাধিকারী। মঙ্গলবার বিকেলে তার দোকান থেকে 16 ঘরে 6টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল জব্দ করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এবং হোয়াটসঅ্যাপের কথোপকথন ভয়েস মেসেজের ভিত্তিতে জামায়াত নেতা শরীফকেও মামলায় আসামি করা হয়। এ ঘটনায় জেলা জামায়াতের আমির SUM রুহুল আমিন ভুইয়া জানান, বিষয়টি জানার পরপরই শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। সুনামগঞ্জ 3 আসনের নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার বাজার পাড়া মহল্লায় ভোট চাইছেন প্রার্থীরা। প্রাকৃতিক সম্পদে ভরপুর হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় আক্ষেপের কথা জানান এখানকার ভোটাররা। এ আসনে সুনামগঞ্জ 3 আসনে মোট ভোটার 3,69,798 জন। এর মধ্যে জগন্নাথপুরে মোট ভোটার 2,16,827, শান্তিগঞ্জে 1,52,971 জন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খাগড়াছড়ি গেট থেকে সেখানকার নির্বাচনী খবর জানাচ্ছেন প্রতিনিধি আবু দাউদ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি খাগড়াছড়ি 298 নং আসনের খাগড়াছড়ি গেটে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে আসলে প্রার্থীদের তৎপরতা ততটাই বাড়ছে। খুব দ্রুত গতিতে প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রথমবারের মতো ভোটার হয়েছেন তরুণ ভোটার, তাদের অনেকের সঙ্গে আমি কথা বলে দেখেছি। তাদের প্রত্যাশা হলো, যেহেতু খাগড়াছড়ি একটি সেনসিটিভ এলাকা, প্রায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে, সেক্ষেত্রে তাদের প্রত্যাশা এবং তাদের চাওয়া হলো খাগড়াছড়ি পার্বত্য জনপদের বাস্তবতা বুঝেন এমন একজন প্রার্থীকে তারা ভোট দিয়ে আগামী দিনের খাগড়াছড়ির অভিভাবক বানাতে চান। এই ছিল খাগড়াছড়ি নির্বাচনের তৎপরতার সর্বশেষ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মাদারীপুর 3 আসনে নির্বাচনী খবর জানাচ্ছেন প্রতিনিধি SR শফিক স্বপন। ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি মাদারীপুর 3 আসনে। মাদারীপুর 3 আসনে মঠের বাজার, খসপি ইউনিয়নে মঠের বাজার এলাকায়। এখানে মাদারীপুর 3 আসনে মোট সীমান্তবর্তী গারো পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত নেত্রকোনা 1 আসনে জাতীয় নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। দীর্ঘদিন ধরে এ আসনে আওয়ামী লীগ ও বিএনপির দাপট থাকলেও পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এবার বিএনপির সামনে শক্ত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন 11 দলীয় জোটের প্রার্থীরা। কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। তার প্রধান প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী। পাশাপাশি জাতীয় পার্টি, সিপিবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাসদের প্রার্থীরাও নির্বাচনে অংশ নিচ্ছেন। উন্নয়ন, আইনশৃঙ্খলা, চোরাচালান ও কিশোর গ্যাং দমন, পাহাড় সমতলের সম্প্রীতি এবং গারো পাহাড়ের পর্যটন বিকাশে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় উপকূলীয় 16টি সংসদীয় আসনের 25টি উপজেলায় দায়িত্ব পালন করছে নৌবাহিনী। সরজমিনে বাহিনীর কার্যক্রম পরিদর্শনে আজ কুতুবদিয়া ও সন্দ্বীপ যান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। মতবিনিময় করেন বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে। জানান, আসন্ন নির্বাচনে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে নৌবাহিনী। নদীপথে কিংবা সড়ক পথে যেখানেই যে কোনো পরিস্থিতিতে আমরা নৌবাহিনীর সদস্যরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে কোনো সময় যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হব ইনশাআল্লাহ।
নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। আজ সকাল 8টা থেকে এই কর্মসূচি দেওয়া হয়। গতকাল এই কর্মসূচির ঘোষণা দেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এর ফলে আমদানি পণ্যের ডেলিভারি, কন্টেইনার হ্যান্ডলিং এবং বন্দরের ভেতরে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। তবে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে। গত শনিবার থেকে প্রথম 3 দিন প্রতিদিন 8 ঘন্টা করে কর্মবিরতি পালন করে আসছিলেন শ্রমিকরা। তাদের অভিযোগ, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি স্বয়ংসম্পূর্ণ নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল লাভজনক হওয়ার পরও পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রাম বন্দরকে আরও গতিশীল ও আধুনিক করতে এনসিটি পরিচালনায় একটি বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রক্রিয়া চলছে, যা এখনও চূড়ান্ত হয়নি। এ অবস্থায় আন্দোলন কর্মসূচি দেশের প্রচলিত আইন ও বন্দর চাকরি বিধির পরিপন্থী। পাবনায় 12টি বেসিক ট্রেড ইউনিয়নের সমন্বয় পরিষদের ডাকে নির্বাচনী শ্রমিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্ত মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বেসিক ট্রেড ইউনিয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক ফিরোজ খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাবনা 5 আসনে বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস, পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান ও পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির। অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। নওগাঁ 250 শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকি নামে এক রাজস্ব কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ভোরে লাশটি উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ সাকি বরিশালের পিরোজপুরের বাসিন্দা। ঢাকা রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। নিহতের পরিবার জানায়, ভোরে ঢাকা থেকে ট্রেনে সান্তাহার রেলওয়ে জংশনে নেমে নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন জুনায়েদ। ট্রেন থেকে নামার পর বাড়ি ফেরেননি তিনি। হলুদ রঙের একটি পিকআপ তার ক্ষতবিক্ষত মরদেহ নওগাঁ হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে হাসপাতাল কর্মচারীরা তাকে অজ্ঞাত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।